গল্পের নাম ফেয়ারিটেল, লেখা আরশানু, ছদ্মনাম প্রসঙ্গ 51। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ নাকি সময়? সময় মূল্যবান কারণ এটাকে কেউ টাকার মতো নিজের কাছে গচ্ছিত রাখতে পারে না। নিম্নবর্গের মানুষ থেকে শুরু করে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি সবার জন্য রাত দিন মিলে 24 ঘন্টায় বরাদ্দ। এই সময় দ্রুতগামী রেলগাড়ির মতো অবিরাম চলছে, ঝিকঝিক ঝিকঝিক শব্দ তোলে। কোথাও থামবার জো নেই তার। সেকেন্ড গড়িয়ে মিনিট, মিনিট গড়িয়ে ঘন্টা, ঘন্টা গড়িয়ে দিন এবং দিন গড়িয়ে মাস যায় বছরের পাশে। এটাই জাগতিক নিয়ম। আমরা কোনোদিন নিয়ম ভঙ্গ করতে পারি না। প্রকৃতির নিয়ম ভঙ্গ করার ক্ষমতা এই জগতের কোনো জীবের নেই। নিউ ইয়র্কে বসন্তের একদিন। আজ নিউ ইয়র্কে যেন রং লেগেছে, চারপাশ হরেক রকম রঙিন ফুল পাতায় ভরপুর। রাস্তায় রাস্তায় ফুল এবং পাতা নড়ে আছে। পৃথিবীবাসী ভাবে নিউ ইয়র্কের শীতকাল বেশি সুন্দর, কিন্তু ইমানের কাছে বসন্তকাল বেশি ভালো লাগে। বসন্ত মুখর ফুলের নিউ ইয়র্ক মনের কোণে। নিউ ইয়র্ক মনের কোণে অদ্ভুত রকমের ব্যাকুলতা সৃষ্টি করে। এ সময় নিউ ইয়র্কের বিভিন্ন পার্ক, ফাঁকা অরণ্য জায়গায় টিউলিপ ফুল ফুটে, গাছে গাছে গোলাপি চেরি ফুলের মেলা বসে, পাখিরা গান গায়, প্রজাপতি মৌমাছি খেলাধুলো করে, কাঠবিড়ালি গাছ থেকে গাছে লাফায়। ইমানের আজ অফিসের শেষ দিন ছিল। সে দশমবারের মতো জব ছেড়ে দিল। আজকাল কোথাও মন টেকে না, খালি বুকের ছটফটানি বিরামহীন ভাবে চলতে থাকে। 120 ডিগ্রি সেলসিয়াসের আধা ঘন্টা ধরে পানি ফোটাতে থাকলে পানি যেমন করে অস্থিরতা শুরু করে, আজ থেকে 6টা বছর ধরে তার সারা শরীরের রগে রগে, রন্ধে রন্ধে, শিরায় উপশিরায় সেই রকম অস্থিরতা বেশি চলেছে। এর মাঝে 3 বছরের জন্য সে ওয়াশিংটন ছিল। এবছর আবারও নিউ ইয়র্কে ব্যাক করেছে জবের জন্য, কিন্তু সেই জবও আজ ছেড়ে দিল। গাড়ি চালিয়ে সে টাইম স্কোয়ারের দিকে যেতে চাইছিল, কিন্তু আনমনে বাঘগুড়ের ব্রুকলিন ব্রিজের দিকে আগালো। ওই জায়গায় দারুণ কিছু স্মৃতি আছে তার। সেই স্মৃতি বারবার সে মনে রাখতে চায়। গাড়ি ড্রাইভ করতে করতে বিগত 6 বছরের হিসাব মিলালো সে। মীরা ফিরে যাওয়ার পর তার কাছে সুখ শান্তিতে বেঁচে থাকা অসার্থক লাগছিল। কাকে নিয়ে বাঁচবে সে? প্রিয়জনের মনে নিজের প্রতি বিপুল পরিমাণ অবিশ্বাস কাঁধে চাপিয়ে বেঁচে থাকা দুর্বিষহ। তবে এখন সে বেঁচে থাকার জন্য একটা মাত্র অর্থ পেয়েছে, একটা কারণ, একটা আলো। তার জীবন যখন থেমে গেল, সবকিছু অসহ্য লাগতে লাগলো, তখন একটা মাত্র সংবাদ তার জীবনের মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো শান্তি এনে দিল। তার আর মীরার সন্তান আসার খবর তার বুকে আশার আলো এনে দিল। মরে যেতে গিয়েও বেঁচে থাকার সূর্যোদয়, নতুন করে সূচনা হলো। মীরার দেশ ছাড়ার পর সে উন্মাদের মতো আচরণ শুরু করে। হাসনায়না সাদ তাকে বোঝানোর বহু চেষ্টা করে, কিন্তু সে বাড়ি ছেড়ে আসে। ওই দোতলার রুমে মীরার স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। মুহূর্তে করোনা মহামারীর প্রকোপ বেড়ে গেল। সারা আমেরিকা অচল হয়ে পড়ল, সব থমকে গেল। পৃথিবীবাসীর হাহাকারে পাখিরাও কিচিরমিচির করা বন্ধ করে দেয়। আমেরিকায় অবস্থা সবচেয়ে খারাপ হলো। বেশ কিছু দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো, ফলে দেশ ছেড়ে বাংলাদেশ যাওয়া পিছালো তার। এরপর নিজেই করোনা ভিকটিম হলো। সব মিলিয়ে মীরা যাওয়ার 3 মাস পর সে বাংলাদেশে যায়। ততদিনে অনেক কিছু পাল্টে গেছে। বড় মামা নানিকে নিয়ে বসুন্ধরায় থাকেন। এদিকে তার পরিবার মানে মীরারা মিরপুরে, ছোট মামা পুরান ঢাকায় ছিলেন তখন। সে আশায় সবচেয়ে রাগ করে সোনালী আপু। নানিও তাকে দেখে ক্ষিপ্ত হন। মীরা সবাইকে বিয়ের পরবর্তীকালীন কথা জানিয়ে দিয়েছিল। বড় মামা একদিন তাকে ডেকে নিয়ে গিয়ে বলে, মীরা তোমার বউ হলেও ও আগে আমাদের মেয়ে, ওর সুখই আমাদের সুখ। আমি ভেবেচিন্তে তোমার সাথে ওর বিয়ে দিলাম। ভাবলাম তুমি ঘরের ছেলে, ওকে আগলে রাখবে, কোনো দিন ওকে আঘাত দিবে না। কিন্তু আমি ভুল ছিলাম, তুমি সবচেয়ে বেশি ওকে আঘাত দিয়ে ফেললে। ও এখন চায়। ওকে সময় দিতে পারলে অপেক্ষা করো, না হলে অন্য কিছু ভাবো। অন্য কিছু ভাবা যে তালাক, তার বুঝতে সময় লাগলো। মীরার সঙ্গে তার দেখা হয়। ওকে দেখার পর তার মনে হয়েছিল তার বউ বুঝি পৃথিবীর সবচেয়ে প্রিটি প্রেগনেন্ট ওম্যান। ওই ভরা পেট সে হাতেও রাখে, অনুভব করে নিজের অনাগত অস্তিত্বকে। কিন্তু মীরা তার প্রতি সহায় হয়নি। দিনকে দিন আরও কঠিন হচ্ছিল। সবার রাগ ও ঘৃণার পাত্র হলেও শক্তি বেগমের তার উপর মায়া হলো। ইমান তার হাত ধরে কেঁদে দিয়েছিল। তখন উনি প্রশ্রয় দিয়ে বললে, আমি মীরাকে বোঝাবো, আপাতত ও সুস্থ হোক। এখন ওর মন চাপ দিতে চাচ্ছি না, তবে আমার উপর বিশ্বাস রাখো, আমি ওকে বোঝাবো। ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। ভালোবাসা হলো চৌম্বকীয় বস্তু, এটা আশেপাশের অভিমানকে টেনে নিজের গায়ে বসিয়ে দেয়। তুমি ওকে পরিস্থিতি সামলানোর জন্য সময় দাও।
সেই 6 বছর ধরে মীরাকে সুপ্তি বেগম বোঝাচ্ছেন, 6 বছর ধরে ইমানও অপেক্ষায় আছে তার পরিবারকে ফিরে পাওয়ার জন্য আরেকটা বার। ব্রুকলিন ব্রিজের দিকে হাঁটা দিলেও সে থেমে যায় মাঝপথে, এরপর ফিরে আসে গাড়ির দিকে। 10 মিনিটের মধ্যে সাদা গাড়িটার ছাদে গোলাপি চেরি ফুলের পাপড়িতে ভরে গেছে। সে বিড়বিড় করে বলে, আমার জীবনে কি কোনোদিন বসন্ত ফিরে আসবে? কোনো একদিন সকালবেলার বাংলাদেশ। মিরপুরবাসীদের নিয়ে ঢাকাবাসীদের ট্রল করা শেষ নেই। মেট্রো রেলের জ্যামের জন্য মিরপুর বিখ্যাত, স্টেডিয়ামের জন্য জনপ্রিয়, চিড়িয়াখানার জন্য সবার কাছে পরিচিত এবং বেনারসি পল্লীর শাড়ি সবার বাজেট প্রিয়। তখন ভোর 5:15 বাজে। মীরা এলামের আওয়াজে উঠে বসে। চোখে ঘুম লেগে গেছে এখনো। কাল রাতে জেগে কাজ করেছে সে, ঘুম কম হয়েছে। সে উঠে ফ্রেশ হলো। রান্না করতে হবে। সকালের নাস্তার পাশাপাশি টিফিন এবং বিকেলের নাস্তার প্রিপারেশন সেরে যেতে হবে। সকালে উঠে আদা চা খায় সে। এরপর সব কাজ করে চুলোর আঁচ বাড়িয়ে রুটি বেলতে লাগলো। 7টা অবধি রান্না সেরে সে পুনরায় বেডরুমে গেল। বেডে শুটি অবস্থায় ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ছাড়ে। এখন শুরু হবে যুদ্ধ। যুদ্ধই তো। বাবুকে উঠে স্কুলের জন্য রেডি করা যুদ্ধের চেয়ে কম নয়। কথাটা হাসি শোনালেও যারা ছোট্ট বাচ্চার মা তারা হাড়ে হাড়ে টের পায় এর সত্যতা। সে বাবুর চুলে হাত বুলাতে বুলাতে বলল, বাবু উঠো, ময়না পাখি উঠো, স্কুলে যাবে না? সে নড়ে চড়ে ওঠে। আরও 4বার ডাকার পর এক চোখ খুলে বলে, আম্মু আজকে স্কুলে যাব না, স্কুল পচা। মীরা বলে ওঠে, স্কুলে না গেলে বড় হবে না তো বাবা, স্কুলে যেতেই হবে, উঠো উঠো। বাবু মটকা মেরে শুয়ে থাকলো। মীরা এবারে বলে ওঠে, ইমাদ উঠো তো বাবা, তুমি বড় হতে চাও না? চাই আম্মু, এভাবে স্কুলে না গিয়ে বাসায় থাকলে কোনোদিন বড় হবে না। ইমাদ চটজল দিয়ে উঠলো, বসলো। মীরার মাই হলো, ছোট বাচ্চাগুলোর উপর জুলুম করা হয়, কিন্তু কিছু করার নাই, স্কুল তো যেতেই হবে। ইমাদ যখন ফ্রেশ হয়ে আসে, মীরা তাকে ইউনিফর্ম পরিয়ে দেয়। সে বলে উঠল, আম্মু জানো, সিজানা আমার নামে ম্যাডামকে কমপ্লেন দিয়েছে। তুমি কি করেছো? আমি কিছু করিনি, ও সব সময় ক্লাসে কথা বলে, এর জন্য বোর্ডে ওর রোল লিখেছি। তখন থেকেই আমার উপর রাগ ওর। কালকে আমাকে টিফিন টাইমে মারছিল, আমিও মারছি। ও ম্যামকে বলে দিছে এখানে আমার কোনো ফল্ট নাই। মীরা বলল, ফ্রেন্ডের সঙ্গে মারামারি করবে না বাবা। ইমাদ ভদ্র বাচ্চার মতো বলল, আচ্ছা। 7:30টায় সে ইমাদকে নিয়ে বেরিয়ে যায়। বাসায় সবাই ঘুমাচ্ছে, নিচে গাড়ি পার্ক করেছিল। আজকে ড্রাইভার ছুটি নিয়েছে, এর জন্য ঠিক করলো নিজেই ড্রাইভ করবে। সে ড্রাইভিং শিখেছে, কিন্তু গাড়ি চালানো হয় না। আজকে ইমাদকে স্কুলে পৌঁছে দিয়ে সে অফিস যাবে। তাকে ড্রাইভিং সিটে বসতে দেখে ইমাদ প্রশ্ন করে, আম্মু তুমি গাড়ি চালাবা? হ্যাঁ। ইমাদকে স্কুলে নামিয়ে দেওয়ার সময় সে জানালো, আম্মু জানো, বাবা আমার জন্য বড় বড় খেলনা পাঠাচ্ছে। মীরার মুখ থেকে সঙ্গে সঙ্গে হাসি বিলীন হয়ে গেল। সে বলে ওঠে, গত মাসে না অনেকগুলো খেলনা আনলে, আবার কেন? ইমাদের জবাব দিতে পারল না। মাকে চুমু দিয়ে বলল, বাই বাই আম্মু, তুমি বাসায় তাড়াতাড়ি আসবে কিন্তু। ছেলের আদরের স্পর্শে মীরার কলিজা ঠান্ডা হয়ে গেল। সে হেসে বলে, আচ্ছা তাড়াতাড়ি আসবো। ইমাদ স্কুলে গেটের ভিতরে ঢুকতে দেখে সে গাড়ি ঘোরালো। ইমাদের স্কুল থেকে তার অফিস যেতে ঘন্টাখানেক লাগে। এ সময় জ্যাম হয় বেশ। 45 মিনিট পর সে অফিসে প্রবেশ করে। আজকে অফিসের পরিবেশ থমথমে। সে আসতে পিয়ন আনিস্ট মিয়া চা এনে দিয়ে বলল, আপা অফিসের পরিবেশ ভালো না। তা তো বুঝতেই পারছি, কিন্তু হয়েছেটা কি? ন্যান্সি ম্যাডাম সিও সাহেবকে বের করে দিছে। উনি নাকি বিরাট অঙ্কের টাকা মারছে। ম্যাডাম খেপা গেল। ওনারে পাকড়াও করলো। সিও চোর বেটা, উল্টা হুমকি দিচ্ছে, কয় আমারে ছাড়া এই অফিস ব্যবসা চলবো? মীরা বিচলিত হলো। এই অফিসে সে ফ্যাশন ডিজাইনার হিসেবে 7 মাস আগে জয়েনিং করেছে। বর্তমান সময়ের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড এটা। স্যালারি ভালো দেয়। সিও সাহেব তাকে খুব পছন্দ করে, চিনেও করে। ওনাকে বের করে দেওয়ায় মীরার ভারী মন খারাপ হলো। হাসি হাসি মুখের লোকটা কীভাবে অসৎ হতে পারে? তাহলে কি পৃথিবীর সবাই মুখোশধারী চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।